গোটা ভারতবর্ষ জুড়ে। হ্যাঁ নিশ্চয়ই, যেমন ITI আছে, ডিপ্লোমা হোল্ডার, এদের উপর সরকার এখন মানে গুরুত্ব দিচ্ছেন আমাদের দেশের সরকার। তবে বিকাশ রাও তো বললেন তাদের প্রতিষ্ঠান সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও আজকে ITIও পড়ানো হয় এবং ডিপ্লোমাও পড়ানো হয়। আর ডক্টর চ্যাটার্জি একটা কথা বলছিলেন, এর সঙ্গে একটা জিনিস অ্যাড করছি আমি। বাংলায় একটা প্রবাদ আছে, প্রথমে ধারে কাটে, প্রথমে হচ্ছে ধারে কাটে, পরে হচ্ছে ভারে কাটে। তো ধারটা হচ্ছে আমাদের নলেজ আর ভারটা হচ্ছে ডিগ্রি। ঠিক, হাতে কলমে যে কাজ জানেন তার কোনো কাজের অভাব হয় না। এবং প্রশ্ন ছিল, তার প্রশ্নের দ্বিতীয় ভাগে তিনি বারবার করে জিজ্ঞেস করছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, সেটা ওয়েল্ডিং এর ক্ষেত্রে হোক, সেটা ফিটারম্যান বা বিভিন্ন ক্ষেত্রে হোক, তাদের বিদেশে কতটা গুরুত্ব রয়েছে আমাদের এখানে সুপ্রশিক্ষিত ইঞ্জিনিয়ারদের? না, এখনো গ্লোবালাইজেশনের যুগে তো দেশ বিদেশের ভৌগোলিক সীমারেখা ওইভাবে আমরা আলাদা করতে পারছি না। হ্যাঁ, এখন দেশের মানে গ্রামের দিকে দেখা যায় অনেক লোক বাইরে চলে যাচ্ছে কাজ করতে, ফলে যার যে দেশে যেরকম চাহিদা বিদেশেও একই রকম। আমি জানি না বিপ্লব বাবু আপনি একমত হবেন নাকি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরপরই এই বাংলা থেকে সাধারণত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হোল্ডার একটা বিরাট অংশ জার্মানি সহ ইউরোপ সহ আমেরিকা, কানাডা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন, এবং এই বাংলা থেকেই কিন্তু সেই সময় খুব সুপ্রশিক্ষিত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গোটা পৃথিবী জুড়ে গিয়েছেন। সুতরাং বিজয়বাবুকে এটা আশ্বস্ত করা যায়, যিনি হাতে কলমে কাজ জানেন তার কোনো ভয় নেই, গোটা বিশ্ব গোটা দুনিয়া তার কাছে খোলা রয়েছে। আমি আবার আমাদের আলোচনার অংশে ফিরে আসছি। আমি প্রথমে জিজ্ঞেস করবো যে আমরা তো ITI নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম, স্নাতক স্তরে আসছি। স্নাতক স্তরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আমার তো মনে হয় প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েই একমাত্র পথ হচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে আমাকে ঢুকতে হবে, এবং সেটা আমার দ্বাদশ শ্রেণী মানে উচ্চ মাধ্যমিক বা 10+2 এর পর। হ্যাঁ, অবশ্যই HS দিতে হবে, বা HS দিয়ে 2-3টে এক্সাম আছে। এক্সামগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, JEE মেন যেটা অল ইন্ডিয়া হয়, এগুলোতে ভ্যালিড র্যাঙ্ক কার্ড চাই। আর একটা আছে CEMPI বলে, সেটা কয়েক মাইনরিটি এক্সাম, মাইনরিটি কোটার এক্সাম। এটাতে কিছু কিছু কলেজ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অনুমোদিত পরীক্ষা। ওয়েস্ট বেঙ্গলে কিছু কলেজ আছে, তার মধ্যে আমাদের নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে। এছাড়া যারা ডিপ্লোমা পড়ছে তারা জিলেট বলে একটা এক্সাম হয়, জিলেট এক্সাম দিয়ে সেকেন্ড ইয়ার স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং পড়তে হতে পারে। যেহেতু তারা পড়ে এসছে, সুতরাং তাদের ক্ষেত্রে স্নাতক স্তরে তারা সরাসরি পড়তে পারে দ্বিতীয় বর্ষে। যেহেতু 3 বছর পড়েছে, 1 বছর তাদের জন্য গ্রেস পিরিয়ড দেওয়া হয়। এক্ষেত্রে বলি যে এমপাই সম্পর্কে আমাদের দর্শকরা জানেন, আমরা আগামী সপ্তাহে আবার এই নিয়ে অনুষ্ঠান করছি, বিশেষ করে স্নাতকোত্তর স্তরে এমপাই পরীক্ষা দিয়ে যারা ভর্তি হবেন, আমাদের আগামী সপ্তাহের বিষয় এটা। কিন্তু এক্ষেত্রে বলে দিই যে আপনি যেহেতু বললেন যে এটা তো এমপাই তো মূলত সংখ্যালঘু এই কোটাটা থাকে, কিন্তু সবাই পরীক্ষা তো দিতে পারবে। হ্যাঁ, পরীক্ষা প্রত্যেকেই দিতে পারবে, এটা একটা মাইনরিটি কোটা। এবারে মাইনরিটি যদি ফিল আপ হয়ে যায়, যদি না ফিল আপ হয় তখন অন্য ক্যান্ডিডেটদের নেওয়া হয়, জেনারেল কোটা থেকে নেওয়া হয়। পরীক্ষা সবাই দিতে পারবে। এই মুহূর্তে আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে হয়, তাহলে বিকাশবাবু কতগুলো প্রতিষ্ঠান আছে যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়? মেকানিক্যাল টোটাল ইঞ্জিনিয়ারিং কলেজ ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের আন্ডারে অ্যাপ্রক্স 91, তার মধ্যে 84 হচ্ছে আপনার প্রাইভেট ইনস্টিটিউট। তো এর মধ্যে আপনার মোটামুটি 40 to 45 অ্যাপ্রক্স ফিগারটা আমার মনে নেই, 40 to 45 কলেজ আছে যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। IIT তো রয়েছে, IIT তো মেকানিক্যাল, হ্যাঁ IIT আছে, আপনার IITর এক্সামটা আলাদা। আর JEE মেন থেকে NIT আছে, NIT আছে আমাদের। আমাদের একজন দর্শক বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলছি, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার থেকে বলছি। হ্যালো, হ্যাঁ আরেকবার একটু বলুন। দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার, হাদিসা খাতুন বলছি। হ্যাঁ বলুন। বলছি যে এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য যদি সরকারি করতে যাই তো কত খরচ পড়বে, আর যদি বেসরকারি হয় তো কত খরচ পড়বে? খুব ভালো প্রশ্ন, আপনি শুনতে থাকুন, আমরা এই বিষয়ে আলোচনা করছি কিছুক্ষণের মধ্যেই। খুব ভালো প্রশ্ন, কিছুক্ষণের মধ্যে এই নিয়ে তো আলোচনা করবো। কথা বলতে বলতে আমাদের আরো একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বোলপুর থেকে বলছি, আমার নাম নন্দুলাল মন্ডল। বলুন।
হ্যাঁ, মানে আমার ছেলেকে আমি ওই মেকানিক্যাল পড়াতে চাই, তা ও একটু ভয় করছে যে অঙ্ক ব্যাপারটা নাকি এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে হলে একটু বেশি করে করতে হবে অঙ্ক ব্যাপারটা, তো সেটা কি কতখানি সত্যি আমি একটু জানতে চাই আমাদের কাছ থেকে, যে অঙ্কটা একটু খুব বেশি করে করতে হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, আমরা এই বিষয়ে আলোচনা করছি। প্রথমে উনি তো ফোন করলেন, বললেন আমাদের অঙ্ক বিষয়। আমাদের আরো একজন দর্শক বন্ধু যিনি খুব প্রশ্ন করেছিলেন যে তিনি অঙ্ক অর্থাৎ গণিত শাস্ত্রের স্নাতক, তিনি এখন স্নাতক পাশ করে গিয়েছেন, অর্থাৎ তিনি ব্যাচেলার ডিগ্রি হোল্ড করছেন। তিনি যদি এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চান তাহলে তার কি সে পথ খোলা আছে? অবশ্যই খোলা আছে। এখন দুটো ওয়ে আছে। ফার্স্ট ওয়ে হচ্ছে লেটারাল এন্ট্রি এক্সাম দিতে হবে। লেটারাল এন্ট্রি এখন শুধুমাত্র মানে জিলেট যেটাকে বলছি, তো জিলেটের দুটো ওয়ে আছে। একটা হচ্ছে ডিপ্লোমা হোল্ডার যেমন আছে, বিএসসি পাস কোর্সে অবশ্যই ম্যাথামেটিক্স থাকতে হবে এবং এইচএসে অবশ্যই ম্যাথামেটিক্স নিয়ে পাস করতে হবে। উনার ম্যাথামেটিক্স অনার্স আছে, তো যেহেতু ম্যাথামেটিক্স আছে উনি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন পাবেন। ইনকেস সেকেন্ড ইয়ারে যদি 20% জিলেটে সিট থাকে, যদি ফিল আপ না হয় মানে কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে ওনাকে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার একটা সুযোগ দিয়েছে এবং এটা 1 সপ্তাহ আগের রিপোর্ট। বাহ, এটা তো খুব সুখবর তার জন্য। কারণ আগে সেকেন্ড ইয়ারই হতো, এখন আবার সেকেন্ড ইয়ারে যদি সিট না পাওয়া যায় তাকে ফার্স্ট ইয়ার থেকে পড়ার একটা সুযোগ দিচ্ছে। কিছুক্ষণে আগেই আমাদের আরেকজন দর্শক বন্ধু ফোন করলেন, তিনি জিজ্ঞেস করছিলেন তার ছেলে একটু ভয় পাচ্ছে গণিত ম্যাথামেটিক্সে, অঙ্কে তো অনেকেরই ভয় থাকে। তা সত্যি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে ম্যাথমেটিক্সটা অর্থাৎ অঙ্কটা তাকে কতটা জোর দিতে হবে? যে কোনো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সটা লাগে, কোনো মানে ম্যাথামেটিক্স ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না। তবে এই নয় অঙ্কে ভয় পাচ্ছি বলে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো না, এটা নয়। যদি কারো ইন্টারেস্ট থাকে, কেউ যদি ভাবে যে রাস্তায় চলতে চলতে একটা ট্র্যাক্টর যাচ্ছে, সামনের চাকা দুটো ছোট পেছনের চাকা দুটো বড়, তো এই চিন্তা ভাবনাটা তার মাথায় যদি আসে যে কেন হয়েছে, এই ইন্টারেস্টটা যদি তার মধ্যে গ্রো করে, যে ফিজিক্স বুঝতে পারে, সে অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। বাহ, খুব ভালো বললেন। বিশেষ করে গণিত তো শুধুমাত্র একটি বিষয় নয়, গণিত আমাদের যুক্তিবোধ শেখায়। শুধুমাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নয়, গণিতের মাধ্যমে আমরা অনেক যুক্তির, অনেক সমস্যার সমাধান খুঁজে পাই। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি কি হতে চাইতে। কি হতে চাই, এই অনুষ্ঠানটি নিবেদন করছেন JIS গ্রুপ। কি হতে চাই? We have always defined ourselves with the ability to overcome the impossible, and we count these moments when we dare to aim higher, to make a difference, to set a mark. Educational initiatives from the JIS Group, the wall of knowledge, engineering lives. মৎস্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ আবেদন, ইলিশ মাছ রক্ষা করুন। 9 ইঞ্চির ছোট ইলিশ ধরা, কাছে রাখা, বিক্রি, পরিবহন আইনত নিষিদ্ধ। ছোট ইলিশ ধরবেন না, ছোট ইলিশ কিনবেন না, ছোট ইলিশ পরিবহন করবেন না, ছোট ইলিশ কাছে রাখবেন না। 90 মিলিমিটারের কম ফাঁসের জাল ব্যবহার করে ইলিশ মাছ ধরবেন না। বাঁচালে ছোট ইলিশ, মিলবে তবেই বড় ইলিশ। Defined ourselves with the ability to overcome the impossible. And our greatest strength is our faith. আজ মেয়ের গ্র্যাজুয়েশন, এবার সবকিছু বদলে যাবে। সব বদলে যাবে। Educational initiatives from the JIS Group, the wall of knowledge, engineering lives. মৎস্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ আবেদন, ইলিশ মাছ রক্ষা করুন। 9 ইঞ্চির ছোট ইলিশ ধরা, কাছে রাখা, বিক্রি, পরিবহন আইনত নিষিদ্ধ। ছোট ইলিশ ধরবেন না, ছোট ইলিশ কিনবেন না, ছোট ইলিশ পরিবহন করবেন না, ছোট ইলিশ কাছে রাখবেন না। 90 মিলিমিটারের কম ফাঁসের জাল ব্যবহার করে ইলিশ মাছ ধরবেন না। বাঁচালে ছোট ইলিশ, মিলবে তবেই বড় ইলিশ। রক্ত, বাড়ি থেকে রক্ত, পায়রিয়া। হ্যাঁ, আপনার টুথপেস্টে কি নুন আর নিম আছে? নুন আর নিম? হ্যাঁ, নতুন কোলগেট অ্যাক্টিভ সল্টে আছে নুন আর নিমের শক্তি। এটা পায়রিয়াকে দূরে রাখতে সাহায্য করে। কোলগেট অ্যাক্টিভ সল্ট নিম। এখন পান গোদরেজ নাম্বার 1 সাবান একদম বিনামূল্যে প্রতি 100 গ্রাম প্যাকের সাথে। কোলগেট, ডেন্টিস্টদের সুপারিশ করা নাম্বার 1 ব্র্যান্ড। ফিরে এলাম বিরতির পর কি হতে চাইতে। আজকে আমাদের দুই সম্মানীয় অতিথি রয়েছেন, আমরা আলোচনা করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। আমার পাশেই বসে রয়েছেন ডক্টর বিপ্লব চ্যাটার্জি, রয়েছেন ডক্টর বিকাশ পাজা। আমাদের একজন দর্শক বন্ধু তিনি ফোন করেছিলেন, তিনি জানতে চাইছিলেন যে সরকারি কলেজ এবং বেসরকারি কলেজের ক্ষেত্রে ফিস স্ট্রাকচারটা অর্থাৎ কত টাকা লাগে পড়তে, এবং এই ব্যবধানটা কি একটা অনেক ব্যবধান? হ্যাঁ, এটা অনেকটাই বড় ব্যবধান। গভর্নমেন্ট কলেজে এক একটা ডিপার্টমেন্টের জন্য এক এক রকম ফিজ আছে।
যেমন মেকানিক্যাল ইলেকট্রিক্যালের জন্য পার ইয়ার 6000 অনলি টিউশন ফি, আদার ফিগুলো ভ্যারি করে, লাইব্রেরি ফি, অ্যাডমিশন ফি, কোশন মানি এগুলো ভ্যারি করে, কলেজ টু কলেজ ভ্যারি করে, গভর্নমেন্ট কলেজেও কলেজ টু কলেজ ভ্যারি করে। বছরে 6000 টাকা? হ্যাঁ, বছরে 6000 টাকা, যেটা টিউশন ফি, মেন ফি। হ্যাঁ, এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইসি ডিপার্টমেন্টের জন্য 12000 টাকা, আর আইটি সেক্টরের জন্য 24000 টাকা পার ইয়ার। এটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে। সেখানে প্রাইভেট কলেজে ফার্স্ট ইয়ারে 80000, সেকেন্ড ইয়ারে 82000, থার্ড ইয়ারে 84000, ফোর্থ ইয়ারে 86000। এটা হচ্ছে টিউশন ফি। এছাড়া অ্যাডমিশন ফি, লাইব্রেরি ফি, ডেভেলপমেন্ট ফি, ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট ফিস, এগুলো খুবই কম কম অ্যামাউন্ট, 500, 600 এরকম করে থাকে। তো ওগুলো একটু আধটু ভ্যারি করে। তার মানে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে তফাৎ তো রয়েছে, কিন্তু অনেকে আমাদের প্রশ্ন করেন যে ধরুন যাদবপুরে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চান্স পেল না, তার তিনি সুযোগ পাচ্ছেন অন্য কোনো বেসরকারি কলেজে। আমাদের দর্শক বন্ধুদের মধ্যে আমাদের কাছে মেলও করেছেন, চিঠি লিখেও জানতে চেয়েছেন যে সরকারি কলেজে পড়তে পারলাম না, বেসরকারি কলেজে পড়তে যাচ্ছি, আবার বেশি টাকা দিয়ে পড়তে যাচ্ছি, সেক্ষেত্রে কি পঠন পাঠনের ক্ষেত্রে উৎকর্ষতা এবং মানে কি তফাৎ থাকে? এখানে একটা কথা বলি, অনেকেরই ধারণা আছে যে সরকারি কলেজেই শুধুমাত্র ভালো পড়াশোনা হয়, প্রাইভেট কলেজে ইনফ্রাস্ট্রাকচার বা পড়াশোনা সেই রকম ঠিকঠাক হয় না। এই ধারণাটা সর্বক্ষেত্রে সমান নয়। একটা এক্সাম্পল দিতে পারি, এখন যে মাইক্রোসফটের যিনি সিইও সত্যনারায়ণ নাদেল্লা, উনি একটি প্রাইভেট কলেজ থেকেই বিটেক পাশ করেছিলেন 1988-এ। উনি এখন আজকে মাইক্রোসফটের সিইও হয়ে বসে আছেন। তো প্রাইভেট কলেজে পড়লেই যে কিছু করতে পারবো না, এই ধারণাটা ভুল। ইভেন আমাদের কলেজে অনেকগুলি ছেলে বার্কে মতো জায়গাতে সায়েন্টিস্ট হয়ে বসে আছে। বা অসাধারণ। আমরা আসবো, এই নিয়ে আলোচনা করবো। আমাদের একজন দর্শক বন্ধু অনেকক্ষণ ধরে দূরাভাষে অপেক্ষা করছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বলছি সৌরভ কুমার মুদি বলছি বিহার থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, বর্তমানে আমি বেঙ্গল কলেজ অফ পলিটেকনিক থেকে ডিপ্লোমা করছি থার্ড ইয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমি বর্তমানে বিলেট দিয়ে বিটেক করাটা বেটার হবে নাকি না জব করাটা বেটার হবে, এটা আমার জানতে চাই। আপনি একটু আপনার যে টিভি রয়েছে, টিভির ভলিউমটাকে একটু আস্তে করে দিন এবং আপনি আরো একবার প্রশ্নটা করুন। হ্যাঁ, বর্তমানে আমি বেঙ্গল কলেজ অফ পলিটেকনিক থেকে ডিপ্লোমা করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ থার্ড ইয়ার। তো বর্তমানে বিলেট দিয়ে বিটেক করাটা বেটার হবে নাকি জব করাটা বেটার হবে? বাহ, খুব ভালো প্রশ্ন। এখানে রয়েছেন বিপ্লব চ্যাটার্জি। বিপ্লব বাবু তিনি দীর্ঘদিন ধরে শুধুমাত্র গবেষণা করেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তা নয়, তিনি ইন্ডাস্ট্রিতেও রয়েছেন। আপনি প্রশ্নটা কি শুনতে পেয়েছেন? যে উনি বলছেন যে ধরুন ডিপ্লোমা করার পর, বা আমাদের অন্য দর্শক বন্ধুরাও ফোন করেছেন, যে ডিপ্লোমা করার পর সরাসরি কি সে কাজ করতে চলে যাবে, একেবারে মূল ইন্ডাস্ট্রিতে চলে যাবে, নাকি তারপর তার আরো বেশি পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত? আমাদের এরকমই আরো একজন দর্শক বন্ধু প্রশ্ন করেছেন চিঠি লিখে, যে স্নাতক স্তরে তিনি পড়াশোনা করছেন, স্নাতকোত্তর তিনি কোনো কোর্সে ভর্তি হতে চান, তিনি চাকরিও পেয়ে গেছেন, এক্ষেত্রে কোনটা সুবিধা? যে একটি পড়ার, সেটা ডিগ্রি হতে পারে, সেটা ডিপ্লোমা হতে পারে, সেটা স্নাতকোত্তর হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে এই ব্যবধানটা কিরকম হওয়া উচিত? সরাসরি কি চাকরি করতে চলে যাওয়া উচিত প্রথমেই? না, এগুলো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। তার মানে সামাজিক কি ধরনের মানে এর মধ্যে তিনি রয়েছেন, পারিবারিক তার কিরকম দায়বদ্ধতা আছে। পড়াশোনাটা তো সবসময় সমর্থনযোগ্য, আর কারিগরি শিক্ষা ইঞ্জিনিয়ারিং লাইনে চাকরি ছেড়ে দিয়ে শুধু পড়াশোনা করব এটাকেও ধরে মেনে নেওয়া যায় না। ওটা জেনারেল লাইনে হয়, জেনারেল লাইনে বসে পরীক্ষা মানে সে পড়াশোনা করছে, কোনো পরীক্ষা দিচ্ছে। কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে কোনো জায়গায় গেলে পরে, ইন্টারভিউ বোর্ডে গেলে পরেই তাকে জিজ্ঞাসা করবে এই ক বছর তুমি কি করছিলে, এবং তখন যদি সে বলে আমি পড়াশোনা করছিলাম, প্রিপারেশন করছিলাম, সেটা কিন্তু এক ধরনের ঘাটতি বলেই ধরা হয়। মানে যত বেশি কাজ করবে, যত অভিজ্ঞতা হবে, তত সে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়ে উঠবে। আবার এটাও আবার ঠিক কথা যে আর্থসামাজিক অবস্থা সে কোন জায়গায় সাপোর্ট করে, তাহলে তার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়াটাও আমি সবসময় সমর্থন করি। এবং এটা করলে তার ওই যেটা ডক্টর পাজা বললেন, যে জ্ঞানের পরিধি আর তার সঙ্গে হচ্ছে কারিগরি দক্ষতা, এই দুটো মিশেল হলে তবেই ভালো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে। মানে যেমন অনেকটা রান্নাতে যে ইয়ে দেওয়া হয়, রেসিপি বলা হয়, তাতে বলে দেওয়া হয় এইটা এই পরিমাণে দেবেন, এটা এই পরিমাণে দেবেন, কিন্তু নুনের ক্ষেত্রে বলা হয় স্বাদ মতন। ওই স্বাদ মতন নুন, এই কারিগরি দক্ষতাটা মানে তার ইনটিউশন,
মেকানিক্যাল আমি না, সেই জিনিসটার দরকার আছে। বা খুব ভালো। আমাদের আরো একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি কাজী মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে ওই 2 বছরের যে আইটিআই কোর্স, সেই আইটিআই কোর্সে যেটা ফিটারে যে 2 বছরের ভর্তি হয়েছে আমার ছেলে, তা সে এইটা পাস করার পর সে কি আপনাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এই যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে সেখানে কি অ্যাডমিশন হওয়ার যোগ্য, এবং হতে গেলে কিভাবে তাকে কি এগোতে হবে? খুব ভালো প্রশ্ন করেছেন, এই নিয়ে আমরা আলোচনা করছি, আপনি একটু শুনতে থাকুন। আমাদের আরো একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি বলছি সরকারি আমার ছেলে দুর্গাপুর ডিস্ট্রিক্টের মেকানিক্যাল পড়তে ফার্স্ট ইয়ার হলো, ওরা একটু হতাশ হয়ে পড়তে বলছে আমরা কি চাকরির ক্ষেত্রে কোনো সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে, আর পরে কি আবার ইন্টারেস্ট করতে হবে না ইঞ্জিনিয়ারিং সার্ভিস পাওয়া যাবে, এটা জানতে চাইছি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, আমরা এই নিয়ে আলোচনা করছি। আমি প্রথমে চলে যাচ্ছি, আমাদের তো দর্শক বন্ধুদের দেখতেই পাচ্ছেন অনেক উৎসাহ, অনেক জানার ইচ্ছে রয়েছে, অনেকে জানে না। আমাদের প্রথম দর্শক বন্ধু যারা প্রশ্ন করছেন, প্রথমত আমরা পড়াশোনার ক্ষেত্রে তো বলছিলামই যে আমাদের কাজের সঙ্গে সঙ্গে আমাদের পড়াশোনাটা করার দরকার, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যে আইটিআই পাস করার পর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তার বাজারটা ঠিক কতটা, বাবা মা, অভিভাবক, অভিভাবিকা প্রত্যেকে চিন্তিত থাকে। এবং সেক্ষেত্রে তো বলছি সরকারি ক্ষেত্রেও তো অনেক চাকরি রয়েছে, বেসরকারি ক্ষেত্র ছেড়ে দিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। ব্যাপারটা হচ্ছে আইটিআইটা ঠিক ওইভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবে হয় না, ওটা ট্রেড হিসেবে হয়, কেউ ফিটার, কেউ ওয়েল্ডার। তো এখন কাজ জানা, হাতে কাজ জানা লোক, দক্ষ শ্রমিকের অভাব তো আছেই, প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে। এই ধরনের লোকের তো কাজের অভাব হয় না। মানে ঠিক করে যদি কেউ কাজটা জানে এবং সুপ্রশিক্ষিত হয়, এবং মানে হাতের যে কাজ, মানে হাতের কাজসাজি যদি বলা যেতে পারে, সেটা যদি ঠিক থাকে, এবং তাহলে তো তার কোন রকম মানে আইটিআইটা যেটা, মানে আইটিআইতে এটাকে একটা স্ট্যাম্প দিল যে সে আইটিআই ধরুন ওয়েল্ডিং এ, তাহলে সে আইটিআই ট্রেডে মানে ওয়েল্ডিং ট্রেডে আইটিআই করেছে। তারপরে তাকে কর্মক্ষেত্রে বিভিন্ন রকম ওয়েল্ডিং এর, তার মধ্যেও অনেক রকমের চেঞ্জ আছে। যে ফিটার, সে ফিটার যে আইটিআইতে ফিটার হিসেবে পাস করছে, পরে সে কোন ইন্ডাস্ট্রিতে ফিটার হিসেবে কাজ করছে তার উপর ডিপেন্ড করে। আমি আপনাকে প্রশ্ন করবো, যেহেতু আপনাকে পেয়ে গিয়েছি, আপনি গ্রাউন্ড সাপোর্ট এয়ার ইন্ডিয়ার একটা এত বড় জায়গায় রয়েছেন, আপনাদেরও তো আইটিআই প্রশিক্ষিত এরকম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দরকার হয়, রয়েছে তো? হ্যাঁ, কিছু রয়েছে। আইটিআই আর ডিপ্লোমার যেটা, সেটা কিন্তু আলাদা আলাদা কোর্স। আইটিআইটা মানে সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমাটা 3 বছর ডিপ্লোমা দেওয়া হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নর্মাল ক্ষেত্রে তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত করা হয়, আমাদের অর্গানাইজেশনে এখন সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হয়, এবং পরবর্তীকালে তো পদোন্নতিরও সম্ভাবনা থাকে, সম্ভাবনা আছে। বিকাশ বাবু, আমাদের একজন দর্শক বন্ধু ফোন করছিলেন, এটা তো ঠিক কথা, সেটা সার্টিফিকেট হোক, ডিগ্রি হোক, ডিপ্লোমা হোক, বা স্নাতকোত্তর স্তরে হোক, সব সময় কাজের সঙ্গে সঙ্গে তো একটা পড়ার, বিশেষ করে জ্ঞানের রাজ্যে তো কোনো সীমানা নেই। অনেকটা হয়তো হচ্ছে আপনার যে মানে কিভাবে এগোচ্ছে, যেটা আপনি বললেন এই যে মডার্নাইজেশনের যুগে কিভাবে টেকনোলজিটা এগোচ্ছে, সেটা জানতে গেলে তো পড়াশোনাটা করতে হবে। তা এইরকম কি সুযোগ রয়েছে যে ধরুন বেশ কিছু বছর আগে তিনি স্নাতকোত্তর স্তরে তিনি ইঞ্জিনিয়ারিং পড়েছেন, এখন তিনি স্নাতকোত্তর স্তরে পড়তে চান, অর্থাৎ স্নাতক হয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর স্তরে পড়তে চান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এক্ষেত্রে কি তার জন্য খোলা রয়েছে? জায়গা আছে, অনেকে নাইটে বা ডিস্টেন্সে কিছু কোর্স আছে, সেগুলো করতে পারে মেকানিক্যাল। হয়তো সব এরিয়াগুলো পাওয়া যাবে না, কিছু কিছু এরিয়া পাওয়া যাবে, সেটা অফিসিয়ালি দেখতে হবে ওয়েবসাইট। আর স্যারের সাথে একটা কথা যোগ করি আমি, অ্যাকচুয়ালি যারা আইটিআই তাদেরকে ইঞ্জিনিয়ার বলা হয় না, তাদেরকে টেকনিশিয়ান বলা হয়। আর যারা ডিপ্লোমা থেকে আমরা জুনিয়র ইঞ্জিনিয়ার, স্নাতকে ইঞ্জিনিয়ার, এই জায়গাটা একজন টেকনিশিয়ান আর ইঞ্জিনিয়ার বোথ আর রিলেটেড। আর একজন ইঞ্জিনিয়ারের আন্ডারে অন্তত 10 জন টেকনিশিয়ান কাজ করে, একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারের আন্ডারে হয়তো 10-15টা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কাজ করে। তো আইটিআই এবং ডিপ্লোমার এরিয়াটা আরো বড়, চাকরির স্কোপটা আরো বড় চাকরি। সুতরাং যে দর্শক বন্ধু ফোন করেছিলেন তিনি নিশ্চয়ই আশ্বস্ত হচ্ছেন, তার ছেলের ক্ষেত্রে তিনি বলছিলেন, সুতরাং চাকরির পরিধিটা আরো বড়। বিশেষ করে এই ধরুন যারা মাস্টার ডিগ্রি পড়তে চায়, যারা স্নাতকোত্তর স্তরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, সেক্ষেত্রে কোন কোন ইনস্টিটিউট, প্রতিষ্ঠানে তিনি পড়তে পারেন?
এগুলো স্নাতকোত্তর স্তরে অনেক প্রতিষ্ঠান আছে, সরকারি এবং বেসরকারিতেও কিছু কিছু প্রতিষ্ঠান আছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা গেট পরীক্ষা হয়, আর ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে একটা পিজিএটি এক্সাম আছে। এরপর কেউ যদি বিদেশ যেতে চায়, ইউএস কান্ট্রিগুলোতে গেলে জিআরই আছে, বা ইউকে কান্ট্রিগুলোতে হলে আপনার টোইফেল আছে। তো এইগুলো দিয়ে আপনি মাস্টার ডিগ্রি এন্ট্রান্স এক্সাম হচ্ছে এইটা। যেমন গেট পড়লে একটা স্কলারশিপ দেওয়া হয়, একটা ছেলে ধরুন এক্সাক্ট স্কলারশিপটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তো এমএচআরডি থেকে একটা ফান্ড করা হয়, সে একটা স্কলারশিপ পায় 2 বছর পড়ার জন্য, তারপরে সে রিসার্চ এরিয়া আরো বাড়াতে পারে। বিশেষ করে ধরুন এরপর